টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস। স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ। বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দাদের স্বস্তির আশা মন্ত্রীর। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরের 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্যরেখা আটকা 5 জন। অধিগ্রহণের জমি অর্পিত সম্পত্তি কিনা সাংবাদিকের প্রশ্নে চড়াও গাইবান্ধার সাদুল্লাপুরের রেসিল্যান্ড। হুমকি ইউএনওর। প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি প্রশাসনের। এবং চট্টগ্রাম বন্দরের জলসীমা 10 নটিক্যাল মাইল বাড়িয়ে 72 করার সিদ্ধান্ত। বিস্তৃত হচ্ছে সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানিয়েছেন মন্ত্রী। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13 হাজার কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13 হাজার কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাঁধ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু উত্তরাঞ্চল নয়, সারা দেশের মানুষ উপকৃত হবে, তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা। তানজিল হাসনাত, সময় সংবাদ। সরকার গঠনের পর বিএনপি 24 গণভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ তার। দুপুরে নারায়ণগঞ্জে মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাজেট প্রসঙ্গে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছর বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, জনগণ সেই আশা করছে। প্রধানমন্ত্রী সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আযানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। একটা একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না।
সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী দুটি সীমান্তের শূন্য রেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের, প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্য রেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে আর নাই, এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিন করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। তো আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্য রেখায় আটকা 5 জন, তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা, রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্য রেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অধিগ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা, এমন প্রশ্নে সাংবাদিকদের উপর চড়াও হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের রেসিডেন্ট। প্রশ্নের জবাব না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি, তবে প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসনের। সোহেল রানা ক্যামেরায়, গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। প্রশ্নের উত্তর চাইতেই তেরে এসে গণমাধ্যম কর্মীদের ধাক্কিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করলেন এসিল্যান্ড। সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 3 কোটি টাকা উত্তোলন করেছে একটি পরিবার। এ সম্পত্তি অর্পিত কিনা এমন প্রশ্ন করতেই চড়াও হন এই কর্মকর্তা। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় 1-এর 1 ও 237 বিআরএস খতিয়ানের সাবেক 76 ও 112 হালদাগে 6.5 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 25 নভেম্বর জমি ও স্থাপনা বাবদ 2,80,59,932 টাকা 70 পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড় করা হয় পাশের উপজেলা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের অনুকূলে। এই জমির মালিকানা দাবি করে আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকি। আমরা আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই পেয়েছি। এখানে অনেক শত্রুতামূলক থাকতে পারে। খাস হলে তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর যেখানে আমি অন্তর্ভুক্ত আছি সেখানে আমাকে কিভাবে মাইনাস করে তারা টাকা দিল একতরফাভাবে, এটাও তো আমার বুঝে আসছে না। 2022 সালের 29 ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। আবার 2025 সালের 23 এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয় এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে। আপনার এটা খাস জমি কিনা, এটা নিয়ে তো আমি মন্তব্য আপনার কাছে করব না। আপনি বুঝেন সাংবাদিক সবকিছু বোঝার পরেও যদি আপনি অন্য অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু ওই যে বললাম যে এসিল্যান্ডের কাছে এটা কিন্তু ধরেন ওই আচরণ তখন ওটা চলে আসে। রাজস্বের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন নিয়ম মেনে প্রকৃত মালিককে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। কোনটুকু অর্পিত কোনটুকু ব্যক্তি মালিকানা, আমরা সেটুকু দেখেই বিল দিয়েছি। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে বলা হয় সাবেক 76 দাগের 6.5 শতক জমি অর্পিত ক তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের 4510 নম্বর পৃষ্ঠার 124 নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাপানের ওসাকা এবং কোবে বন্দরের আদলে জলসীমা গড়ে তুলতে দীর্ঘ 7 বছর পর নিজেদের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবার সীতাকুণ্ড হয়ে মিরসরা ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত অন্তর্ভুক্ত করে 72 নটিক্যাল মাইলের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়। তবে বাড়তি জলসীমা অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জটিলতার শঙ্কা থেকে যাচ্ছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই 3টির সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে, ওখানে বয়গুলা, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশে বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। প্রযুক্তি নির্ভর সব কিছু, তো আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপর হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তি সমন্বয় ঘটাতে হবে। মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের প্রায় সবকটি খালি এখন দখল দূষণের শিকার। এমন পরিস্থিতির জন্য বিগত সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন সিটি প্রশাসক। খালের স্বাভাবিক অবস্থা ফেরাতে খনন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন সীমানা নির্ধারণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। তুরাগ নদীর সাথে সংযোগ স্থাপন করা এই খালটি গাছা এলাকায় এসে তার অস্তিত্ব হারিয়েছে। খালের উপর দিব্যি দাঁড়িয়েছে দুটি ফ্যাক্টরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপায়ন্তর না পেয়ে শুধুমাত্র একটি ড্রেনের মাধ্যমে খালের সংযোগ স্থাপন করা হয়েছে। এক সময়ের প্রায় 60 ফুট চওড়া খালটি এখন মাত্র 5 ফুটের ড্রেন। স্যাটেলাইট ছবিতেও এই পার্থক্য স্পষ্ট। মাত্র এক যুগের ব্যবধানে কিভাবে খালের জায়গায় গড়ে উঠল প্রতিষ্ঠানটি জানতে দফায় দফায় যোগাযোগ করলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। শুধু কারখানাই নয়, এই খাল দখলে নিয়েছে স্থানীয় বাসিন্দারাও। 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট ভরে যায়। খালের এখন পানিটা কোন দিক দিয়ে? এখন পানি এদিক দিয়ে। শুধু এই তুরাগ খালি নয়, জেলার প্রায় সবকটি খালের কোনো না কোনো অংশ দখলের শিকার। খাল এটা সরকারি সম্পত্তি, এই খাল কেউ যদি অবৈধ দখলদার থাকে সেটা তো আমরা অবশ্যই উচ্ছেদ করব, কিন্তু আমাদের কাজ চলমান আছে। দখল উচ্ছেদ না করেই চালু হওয়া খাল খনন কার্যক্রম কতটা সুফল বয়ে আনবে সেটি নিয়েই প্রশ্ন এই পরিবেশবিদের। দখল হওয়া খাল উচ্ছেদ করা এবং দূষণমুক্ত করা, দূষণ রোধ করা এবং প্রবাহমান রাখতে পারলে আমরা এই খাল খনন প্রক্রিয়ায় উপকৃত হতে পারব। এদিকে জেলা প্রশাসক বলছেন, খাল খনন কার্যক্রমের পাশাপাশি শিগগিরই উচ্ছেদেও নামছে প্রশাসন। যারা দখল করছে তাদের বিষয়ে আমাদের কিছু নলেজ আছে। আমরা যেটুক কাজ করছি সেটুক আমরা আমাদের দখলে আসতেছে, যেটুক উচ্ছেদ করা দরকার সেটুকুর আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি খাল রয়েছে। সারা দেশের মতো সেগুলোতেও শুরু হয়েছে খনন কর্মসূচি। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটে নতুন বাস স্ট্যান্ড এলাকায় সরকারি নাল শ্রেণীর জমি দখল করে 9টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। একাধিক নোটিশ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ না করে উল্টো দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিএম ইসরাফিলের তথ্য ও লিমন খানের ছবিতে রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী হয়ে ওঠেন শরীয়তপুরের কাজিরহাট বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা। সরকারি নাল জমির শ্রেণী পরিবর্তন ও অনুমোদন না নিয়েই সেখানে 9টি দোকানঘর নির্মাণ করার অভিযোগ তার বিরুদ্ধে।
বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তার পক্ষ থেকে 3 দফা লিখিত নোটিশ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। এমনকি একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও অভিযুক্ত ব্যক্তি কর্ণপাত করেননি। তাদেরকে আমি একাধিকবার নোটিশ করছি ঘর কাজ বন্ধ করার জন্য, এবং এসিলেন্স স্যারের অনুলিপি দিছি যাতে কাজ না করতে পারে, কিন্তু সে আমাদের বাধা অমান্য করে কাজ করতেছে। নির্মিত প্রতিটি দোকানঘর থেকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে মাসিক 5,000 টাকায় ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে অনেক ব্যবসায়ী জানেন না তারা যে দোকানে ব্যবসা করছেন তা সরকারি জমিতে নির্মিত কিনা, কিংবা এ নিয়ে প্রশাসনিক কোনো জটিলতা রয়েছে কিনা। ঘর উঠান অবস্থা পাইছি, তখন আর কি আমি তার সাথে আলাপ করে আর কি ভাড়া নিচ্ছি। 5,000 টাকা ভাড়া, 1 লাখ টাকা অ্যাডভান্স। নদীটা দখল হচ্ছে, কয়েকদিন পরে এখানে দূষণ শুরু হবে, অলরেডি দূষণ শুরু হয়ে গেছে। তবে এ বিষয়ে ফজলুল হক টিপার দাবি, এটি তার নিজ জমি। আমার মিডিয়েশন করা, খাজনা দেওয়া, আমার জমিতে আমি ঘর উঠেছি। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি এইমাত্র জানলাম, তবে এটা ঠিক যদি কেউ বিধি বহির্ভূতভাবে কোথাও ঘর ওঠে এবং সরকারি জায়গা দখল করার চেষ্টা করে, তো সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যদি সেটা আইনের ব্যর্থ হয় অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 4 একর 48% জায়গার মধ্যে প্রায় 1 একর পরিমাণ জমিতে এই অনিয়ম হয়েছে বলে অভিযোগ ফজলুল হক টিপার বিরুদ্ধে। সময় সংবাদ, শরীয়তপুর। নরসিংদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে দোকান। অভিযোগ উঠেছে এসব স্থাপনা বিক্রিরও। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কথা বলতে অস্বীকৃতি জানালেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। অবৈধ দখলে এভাবেই ছোট হয়ে আসছে ব্রহ্মপুত্র নদের একটি অংশ। নরসিংদীর শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার। সম্প্রতি বাজার ঘেঁষে পুরাতন ব্রহ্মপুত্র নদের সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা ও টিনশেড স্থাপনা নির্মাণ করছে একটি চক্র। অভিযোগ উঠেছে এসব দোকান বিক্রির বিনিময়ে নেওয়া হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা। অবৈধ দখল উচ্ছেদ করে নদী রক্ষা ও বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। অনেকে টাকা দিয়ে নিচ্ছে ওই দেখা যাচ্ছে ভাড়া হিসাবে নিতে আছে, বা প্রভাবশালী যারা তারা নিশ্চয়তা দিচ্ছে ওই হিসাবে নিতে আছে। কমিটি যারা আন্ডারে খায় ব্যাপার আমাদের না, আমরা তো মনে হয় প্রথম কাগজ থেকে শুরু করছি, পরে ছবি দিচ্ছে, পরে কাগজ মাগজ দিয়ে ব্যবসায়ীদের স্বার্থে নদী ভরাট করে উঠে দিব, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বণিক সমিতির সভাপতির দাবি, এসব স্থাপনা তৈরির বিষয়টি তার অজানা। আমি আসছিলাম না, কক্সবাজার গেছিলাম, বাংলাদেশের সব নদীর দখল করে যারা ফুটপাতে আছে আর দোকানপাট করে অবৈধভাবে নির্মাণ করা এসব স্থাপনার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ইউনিয়ন ভূমি কর্মকর্তা। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে তাইলে মনে করেন যদি সুনির্দিষ্ট অভিযোগ আপনারা পান তাইলে আপনারা নিউজ করেন, সমস্যা নাই। কিন্তু এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে কোনো অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন এটি তদন্তপূর্বক ব্যবস্থা জানি। পুরাতন ব্রহ্মপুত্র নদের এই অংশটির দখল নিয়ে গড়ে তোলা হয়েছে প্রায় 1/2 দোকান। সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময়ে আরও থাকছে। গোপালগঞ্জে আইসিইউ ইউনিটের উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 10টি ভেন্টিলেটর মেশিনের 9টি অকেজো, সংসদ সদস্যের ক্ষোভ। গঞ্জে পোশাক কারখানায় ঝুঁকিপূর্ণ বয়লারে চলছিল কাজ, হঠাৎ বিস্ফোরণে 2 নারীসহ 7 শ্রমিক আহত হয়েছেন। সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়ার গার্মেন্টসে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানিয়েছেন কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় কারখানাটিতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ আহতদের সুচিকিৎসার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা। কালকে লাঞ্চের বেলা বয়লারটা নষ্ট, বয়লার বাসটি কালকে সমস্যা পুরো ধুয়ে বইরা গেছিল।
পয়টা হালকা জোড়া তাল দেওয়া ঠিক করে দিছে, পরে কইছে চালাইতে, পরে চালানোর পর আজকে সকালবেলা ডিউটি দিচ্ছি, বয়লার ছাড়ার পর এলো যে সময় ওই কাজটা ধরবো বয়লার বাস্ট হয়ে গেছে। সমস্যা যাই না, ও আজকে তারা কেন কোম্পানি খোলা রাখলো? আগে বয়লার ঠিক করাইতো, পরে শ্রমিক দিয়ে কাজ করাইতো, শ্রমিকের কি কোনো দাম নাই। লালমনিরহাট ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার মমিনের গ্যারেজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান ভাদা ইউনিয়নের রেলগেট এলাকার তৈয়ব আলীর ছেলে। পরিবার জানায় তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুপুরে বাড়ি থেকে বের হয়ে পাশেই ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় বুড়িমারি থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিখোঁজের একদিন পর সাতক্ষীরায় নর্দমা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কলারওয়ার জালালাবাদ এলাকায় গ্রামীণ ফোন টাওয়ার সংলগ্ন নর্দমায় মেহেদী হাসান নামে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা তাকে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এদিকে স্বজনদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় মধু ব্যবসায়ী মেহেদী বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তো শুধু আইন প্রয়োগ নয়, সবার সচেতনতাও জরুরি মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা নিহত হয়েছেন অধিকাংশই হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে বোঝা যাচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদেরও একটু সচেতন হওয়াটা বেশি জরুরি। এবং যারা যানবাহনের মালিক বা যানবাহন চালাচ্ছেন, আমাদের যারা চালক ভাইদের, তাদেরও একটু সচেতন হওয়া উচিত, সাবধানে গাড়ি চালানো উচিত। সিগন্যাল অমান্য যেন না করি, সিগন্যাল কোথায় আছে সেটাও যেন আমরা জানি। মানিকগঞ্জে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে চলাচল নিষিদ্ধ 3 চাকার যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক, যেখানে দূরপাল্লার বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত 3 চাকার ছোট যানবাহন, অথচ মহাসড়কে এসব যান চলাচল অবৈধ। এসব যানবাহনের চালকদের নেই দক্ষতা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে 3 চাকার যানবাহনের চলাচল বন্ধের দাবি স্থানীয়দের। 3 চাকার যানবাহন যেগুলো আছে এইগুলো হঠাৎ করে ঢুকায় দেয়। এমন সময় আছে যে আমাদের গাড়ি কন্ট্রোল করতে পারে না। আমরা রাস্তায় বাইরে ঠিকই, খুব রিস্ক লই। এখন ব্যাটারি চালিত যতগুলো গাড়ি আছে সবগুলোই যানজটের মূল কারণ। গাড়ি টান দিব, সামনে দেশে পাক দেয়, দুর্ঘটনা ঘটে ওদের কারণে, নাম পরে বড় গাড়ি আলাদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ। জনসচেতনতা আনতে হবে মানুষের মাঝে, যেন হাইওয়েতে 3 হুইলার না ব্যবহার হয়। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য মতে চলতি বছরে জেলায় ছোট বড় 30টি দুর্ঘটনায় 15 জন নিহত ও 80 জন আহত হন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফরিদপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। 1 সপ্তাহে বিলীন অর্ধ কিলোমিটার এলাকা, যেখানে চাষ করা হয়েছিল বিভিন্ন ধরনের ফসল। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক স্থাপনা। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। তীব্র স্রোত আর ঢেউয়ের গর্জন, চোখের পলকেই ফসলি জমি গ্রাস করছে প্রমত্তা পদ্মা। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ভয়াবহ রূপ ধারণ করেছে ভাঙন। গত 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা। যেখানে কয়েকদিন আগেও ছিল সবুজ ফসলের মাঠ, আজ সেখানে শুধুই থই থই পানি। হঠাৎ এই ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। মুহূর্তের মধ্যেই বিলীন শত একর ফসলি জমি। অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। আমি বাড়ি 3 বার ভাঙছি, আবার ফিরে নদী আমার বাড়ির কাছে এসে গেছে, অল্প কিছু পাকে আছে। ফসলের জমি টমি সব নদীর ভিতরে কিচ্ছু নাই, এনে আছে খালি গর্তটুক। নদীর গর্ভে অন্তত 10-15টা গ্রাম বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙন ঝুঁকিতে স্থানীয় স্কুল, ক্লিনিক, মাদ্রাসা, মসজিদ সহ একাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আরও শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁই। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। হাই স্কুল, একটা মসজিদ, একটা ক্লিনিক, হাসপাতাল এ চলে গেলে আমাদের খুব অনেক সমস্যা হয়ে যায়। এখানে স্থায়ী একটা বাঁধ চাই। স্থায়ী একটা বাঁধ দিলে
আমরা একটু নিরাপত্তায় থাকতে পারবো। ভাঙন রোধে ব্যবস্থা নিতে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া অস্থায়ী বাঁধের জন্য ইতোমধ্যেই প্রকল্প নেওয়ার কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি, আমাদের বর্তমানে প্যাকলনের কাজ চলমান, আমরা নকশা এবং আমাদের স্টাডি হয়ে গেছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটাকে প্রস্তুত করে আমাদের মিনিস্ট্রি এবং প্ল্যানিং কমিশনে প্রেরণ করে এটাকে অনুমোদন পর্যায়ে নিয়ে যেতে পারবো। কয়েক বছরের অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে একটু একটু করে মুছে যাচ্ছে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জে অগ্রাধিকার প্রকল্পের আওতায় শুরু হলো নয়নের খাল খনন। কার্যক্রম উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি এমনভাবে খনন করা হবে যাতে সারা বছর পানি প্রবাহ থাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ন এলাকায় শতবর্ষী নয়নের খাল। দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়ে জলাশয়টি। অবশেষে শুরু হলো খালটি খননের কাজ। অগ্রাধিকার প্রকল্পের আওতায় শুক্রবার শুরু হয় এই খাল খনন। কার্যক্রমের উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, খননের পর সারা বছর পানির প্রবাহ থাকবে এই খালের। দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে, এ ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে। খাল খনন শুরু হয় খুশি স্থানীয়রাও। পশ্চিম সাইডে চাপতে চাপতে পূবে চাপাইছে, এখন খাল ছুটেছে, 5 লক্ষ পরিবার পানিবন্দী থাকে। এই সরকার যেভাবে উদ্যোগ নিল, এই আমার জীবনের প্রথম সুন্দর দেখলাম। উদ্যোগটা নিছে, এটা আমরা খুশি, সরকারের ধন্যবাদ জানাই। ময়লা এই জায়গা যা আছে সব তো আপনার এই মশার কামড়ে মানুষও মরতাছে দখলের কারণে, এবং ময়লা আবর্জনার স্তূপ হিসেবে যাদের এটা বানিয়ে রেখেছে তাদের জন্য সুসংবাদ। ওনার এই পদচারণের আগমনে তারা একটা শান্তির এবং এখানকার একটা পরিবেশগত একটা সুশৃঙ্খল একটা পরিবেশ দেখতে পাবে। ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত 2 কিলোমিটার দীর্ঘ খালটি 35 থেকে 40 ফুট প্রশস্ত। নয়নের খালের সাথে যুক্ত থাকা ফেচুন্নির খাল, গোপপাড়া খাল এবং রিকাবি বাজার খাল উদ্ধারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। বাম্পার ফলনেও খুশি নেই তারা, কারণ খরচ বাড়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার ধান সংগ্রহ শুরু করেছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য রিপোর্ট। ফসলের মাঠে চলছে ধান মারাই। পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখর চারপাশ। মন কাড়া এমন দৃশ্য গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়ালেও কৃষকদের দাবি ভালো নেই তারা। একে তো শ্রমিকের মজুরি চড়া, তার উপর সার কীটনাশক ব্যয় বেড়েছে। কৃষকেরা জানান, এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা তাদের। কামলার দাম বেশি, এই দাম দিয়ে আমার পোষাইতেছে না। কীটনাশকের জন্য খুব সমস্যা হচ্ছে, তারপরে ডিজেলের দাম বেশি। পয়সা থাকাই খুব কঠিন দাঁড়াইছে। খুব ক্রাইসিস অবস্থা, সার সুরাই না একরকম করে বুনি, তাতে দেখা যায় যে আমাকে সব দিকে লস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় 36 টাকা কেজি দরে জেলা থেকে সরকারি পর্যায়ে 338 মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে কৃষকের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 48,764 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে একদিনের ব্যবধানে ইলিশের দাম কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2700 টাকায়। ভোর থেকেই জমে ওঠে এই হাট। 1 কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3400 টাকায়। ছোট ইলিশ পাওয়া যাচ্ছে 500 থেকে 1000 টাকার মধ্যে। আষাঢ়ের প্রথম শুক্রবারে ইলিশের এই আগুন দরে ক্ষুব্ধ ক্রেতারা। দাম কমেনি হাটে ওঠা অন্যান্য মাছেরও। এর জন্য ক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। তবে সিন্ডিকেট অস্বীকার করে আড়তদাররা বলছেন, জাটকা সংরক্ষণে 30 জুন 8 মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। দেখছেন বাংলা সময়। যশোর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে
বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। সকালে জেলার জয়তী সোসাইটির হল রুমে এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ। আয়োজকরা জানিয়েছেন, এই ক্যাম্পের মাধ্যমে 1.5 শতাধিক প্রবীণ নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও প্রাথমিকভাবে বাছাইকৃত 15 জন রোগীর চোখের ছানি অপারেশনের মাধ্যমে বিনামূল্যে লেন্স স্থাপন করে দেওয়া হয়। আমরা স্বাভাবিক এবং সাধারণ মেডিকেল ক্যাম্পের আওতায় তাদেরকে রাখবো, যাতে করে শারীরিক অন্যান্য সমস্যাটা তারা চিকিৎসা পেতে পারে। আগামীতে বিভিন্ন কার্যক্রমে আমরা এরকম সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করব, সমাজের অবস্থাপন্ন ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করব, প্রয়োজনে সরকারের আনুকূল্য আমরা নিশ্চিত করব, যাতে করে এই কার্যক্রম অবারিতভাবে চলতে পারে। নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুপুরে জেলা হাসপাতাল পাশে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেছেন, সরকার নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। হাসপাতালের পাশে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সমন্বয় করা সহজ হবে। ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শহরের পায়রা চত্বরে আমরা ঝিনাইদহবাসীর ব্যানারে কর্মসূচি করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা জানান, জেলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। পরে শৈলকুপায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়, কিন্তু এতে কোনো সুফল আসবে না। এজন্য জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। বংলায় পিজেডে আহত শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তর চাঁদপাই বাজারে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বক্তারা বলেন, কারখানার মেশিনে গোলাম রসুলের হাত বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। যদিও সময় মতো উন্নত চিকিৎসা দেওয়া যেত, তাহলে ক্ষতির পরিমাণ আরও কম হতো। গোলাম রসুলের উন্নত চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত 10 শয্যার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উদ্বোধনের পরও 10টি ভেন্টিলেটরের 9টি এবং 10টি বেডের মধ্যে 7টি অকেজো হয়ে পড়ে আছে। ফলে নামে মাত্র উদ্বোধনেই সীমাবদ্ধ রয়ে গেছে জেলার একমাত্র আইসিইউ সেবাটি। উদ্বোধন করতে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য জয়ন্ত শিরালের রিপোর্ট। ছবি তুলেছেন এইচ.এম. মানিক। বাইরে থেকে দেখে সব ঠিকঠাক মনে হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। চিকিৎসা সেবার মান বাড়াতে বিশ্বব্যাংকের অর্থায়নে 2020 সালে যাত্রা শুরু করা একটি প্রকল্পের মাধ্যমে 2023 সালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নির্মাণ করা হয় 10 শয্যার নিবিড় এই পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। কিন্তু জনবল সংকট সহ নানা জটিলতায় অকার্যকর ইউনিটটি। দীর্ঘ প্রতীক্ষার পর গেল 14 জুন আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, কিন্তু উদ্বোধনের পরই বেরিয়ে আসে আসল চিত্র। 10টি ভেন্টিলেটরের মধ্যে 9টি সম্পূর্ণ বিকল, আর 10টি আধুনিক বেডের মধ্যে 7টি এখন অকেজো। এছাড়া রয়েছে নানা সীমাবদ্ধতা, ফলে কোটি টাকার যন্ত্রপাতি স্রেফ শোপিজ হয়ে দাঁড়িয়ে আছে আইসিইউর ভিতরে। আইসিইউ সচল না থাকায় তাৎক্ষণিক জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ভেন্টিলেটর একটা ভালো মেশিন, কিছু কিছু সমস্যা আছে, একদম নষ্ট হয়ে গেছে। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে রিফার করা খুলনাতে, ঢাকাতে। আইসিইউটা আমরা একটু ভালো চাই। যা দেখে স্বয়ং উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য ক্ষোভ ধরে রাখতে পারেননি। এদিকে সীমাবদ্ধতা থাকলেও দ্রুত সমস্যা সমাধানের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 2020 সালে যন্ত্রপাতি ক্রয় করছে, সবকিছু করছে, একেবারে বাজে অকেজো সবচেয়ে ভুয়ো যন্ত্রপাতিগুলো এখানে দিয়ে গেছে। এইটা আমরা এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কারা দেশে, কারা সাপ্লাই দিয়েছে, এইগুলো আমরা বিচার চাই যে গোপালগঞ্জবাসী এই 6 বছর কেন এই সেবা থেকে বঞ্চিত। আমরা যে সমস্যা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের নিমিউ এগুলো করে, নিমিউকে আমরা অনেক আগে চিঠি লিখেছি, তারা টেন্ডার প্রক্রিয়া আছে, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা বলেছে 2-3 দিনের মধ্যে এটা বাবদ যেটা বাকি আছে কমপ্লিট করে দেবে।
জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন হয় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্রটি। জেলা শহরের এই হাসপাতালে আইসিইউ সেবা মিলবে এমনটাই আশা ছিল স্থানীয় মানুষের। ভেন্টিলেটর সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট থাকায় মুমূর্ষ রোগীকে নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকা কিংবা খুলনায়। অনেক সময় পথেই ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকলেও কমেনি এই অঞ্চলের মানুষের অবর্ণনীয় ভোগান্তি। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফল উৎসব। সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়াও প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। দেশীয় ফলের স্বাস্থ্যগত উপকারিতা ও চাষ সম্প্রসারণে নানা উদ্যোগের কথা বলেন বক্তারা। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টি সচেতনতা বাড়াতে এই আয়োজন বলছে আয়োজকরা। মাদারীপুরের শিবচরে 15.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক পৌর শিশু পার্ক। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম এটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। জনস্বার্থে আগামী 1 মাসের মধ্যে পার্কটি চালুর কথা জানিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকর। বাহির থেকে প্রহর গুনছে শিশু কিশোররা। শিশু পার্কের ভেতরে প্রবেশ করে আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর অপেক্ষার পালা যেন কিছুতেই শেষ হচ্ছে না। পার্কটি উদ্বোধন হওয়ার আগেই প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। মাদারীপুরের শিবচর পৌরসভার বড়দোয়ালি এলাকায় 5 একর জমির উপর 2023 সালের অক্টোবরে শুরু হয় পৌর শিশু পার্ক নির্মাণ কাজ। শিবচর পৌরসভার তত্ত্বাবধানে 15 কোটি 67 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের জুনে। তাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে খুব জোরে সোরে। শিশু কিশোর ও পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, 9D মুভি রাইড সহ 14 আইটেমের বিনোদনমূলক স্থাপনা। শিশুদের মানসিক বিকাশে পার্কটি ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। এটা উদ্বোধন হলে অনেকে খেলাধুলা করতে পারবে, অনেকে দেখা যেতেছে যে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আসলে অনেক ভালোভাবে একটা সময় কাটাতে পারবে। শিশুদের বিনোদনের জন্য একমাত্রই স্থান হচ্ছে এটা। এই পার্কটা উদ্বোধন হলে আমাদের এই অঞ্চলের কোমলমতি শিশুরা সহ সমস্ত মানুষ এখানে উপকৃত হবে এবং তাদের মনের এনজয়টা, আনন্দ ফুর্তিটা এখানে উপভোগ করতে পারবে। এদিকে জেলা প্রশাসন বলছে সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই উদ্বোধন হবে এই শিশু পার্ক। আমি যতটুকু জেনেছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে, তাদের কথা এরকমই যে আগামী 1 মাসের মধ্যে এটা চালু করা সম্ভব হবে, যদি বিদ্যুতের লাইনটি এর মধ্যে সম্পন্ন হয়। রাজধানীর বিজয়নগরের শরীফ অ্যান্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে পার্কের নির্মাণ কাজ। এখানে একাধিক নিরাপত্তা কর্মীর পাশাপাশি সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ময়নাকাটা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক পৌর শিশু পার্ক। এটি চালু হলে একদিকে উপজেলার শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জায়গা হবে, অন্যদিকে অনেকেই খুঁজে পাবেন কর্মসংস্থান। তাই এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা ইকনেকে পাস। স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ। বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। এবং সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ছেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্যরেখা আটকা 5 জন। এই ছিল বাংলার সময়। আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শবনব নিবেশ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।